মার্কিন আগ্রাসনের জেরে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। তেলের দাম আকাশ ছোঁয়ার শঙ্কা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল ব্যাহত। 2 বছরে বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার। বড় চ্যালেঞ্জ বিপুল অঙ্কের দেনার চাপ। সিস্টেম লস কমিয়ে ঘাটতি সামলানোর পরিকল্পনা। দুর্নীতি অযৌক্তিক ব্যয় কমানোয় জোর। প্রাকৃতিক দুর্যোগের কারণে জামালপুরে কমেছে তুলার চাষ। উৎপাদন খরচ বাড়লেও দাম না পাওয়ায় লোকসানের শঙ্কায় কৃষক। আবাদ বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস। আবার ঊর্ধ্বমুখী মূল্য ধাতুর বিশ্ববাজারে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বাড়তে শুরু করেছে কমতে থাকা স্বর্ণরূপার দাম। চীনের চাহিদা বৃদ্ধির পূর্বাভাসে শক্ত অবস্থান কপারের। এবং 25 বছরের আলোচনা শেষে আলোর মুখ দেখছে মার্কোসুর ও ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি। তৈরি হবে 80 কোটি মানুষের নতুন বাজার। ফ্রান্সের বিরোধিতায় বাস্তবায়ন নিয়ে সংশয়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন আগ্রাসনে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও মারা গেছেন। এরই মধ্যে ইরান নিহতের সংখ্যা ছাড়িয়েছে 200। এদিকে বিধ্বংসী প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। এভাবেই অঝোর কান্নায় ভেঙে পড়েন ইরানের গণমাধ্যমের সংবাদ উপস্থাপক। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের সংবাদ উপস্থাপন করছিলেন তিনি। শনিবার স্থানীয় সময় ভোরে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। হামলায় ক্ষতিগ্রস্ত হয় সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্যালয়। আশঙ্কা করা হচ্ছিল হামলায় তিনি নিহত হয়েছেন। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খামেনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। ইরানের গণমাধ্যম নিশ্চিত করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে কথা জানান। এ সময় মধ্যপ্রাচ্যের শান্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরানে বোমা হামলা চালিয়ে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, যতদিন নিরাপত্তা হুমকি থাকবে ততদিন যৌথভাবে হামলা চালিয়ে যাবেন তারা। হামলায় 2 পক্ষেরই বাড়ছে হতাহতের সংখ্যা। একদিনে ইরানের অন্তত 24টি প্রদেশে আক্রমণ চালানো হয়। নিহতের সংখ্যা দাঁড়ায় 200। সরকারি ও সামরিক স্থাপনার পাশাপাশি 2টি স্কুলেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের মার্কিন স্থাপনায় হামলা চালায় ইরান। এতে দুবাই ও বাহরাইনের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিম তীর, জেরুজালেম ও তেল আবিবের আকাশে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ইরানি ড্রোন প্রতিহত করতে দেখা যায়। দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইরানের রাষ্ট্রদূত বলেন, চলমান পারমাণবিক আলোচনা চলাকালে হামলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিরা দাবি করেন আলোচনা কার্যত শেষ পর্যায়ে পৌঁছেছিল এবং এগিয়ে নেওয়ার মতো কোনো ভিত্তি আর ছিল না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বাণিজ্যিক জাহাজগুলোকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। এতে বিশ্বব্যাপী তেল সরবরাহে ব্যাঘাত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। তেলের দাম আকাশ ছোঁয়া ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, এভিয়েশন ও আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যেও এর প্রভাব পড়তে পারে। বিশ্বের দৈনিক তেলের প্রায় 20% সরবরাহ হয় ইরানের হরমুজ প্রণালী দিয়ে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত দীর্ঘস্থায়ী হলে সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল $150 থেকে $200 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে। এমন পরিস্থিতি 2026-এর বৈশ্বিক মুদ্রাস্ফীতি আরও তীব্র করতে পারে। বিশেষ করে উন্নয়নশীল অর্থনীতিতে খাদ্য ও জ্বালানির মূল্য আরও বাড়াতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ বড় এয়ারলাইনগুলো এরই মধ্যে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রুট পরিবর্তন শুরু করেছে। দীর্ঘমেয়াদে ফ্লাইট পথ পরিবর্তনের ফলে জ্বালানি ব্যয় বাড়বে এবং টিকিটের দাম বেড়ে যেতে পারে। এছাড়া আন্তর্জাতিক সংযোগ, কার্গো এবং ভ্রমণ শিল্পেও ব্যাঘাত তৈরি হবে। তেলের বাজারে মূল্যবৃদ্ধি শুধু জ্বালানি খাতকে প্রভাবিত করবে না, উৎপাদন খরচ, পরিবহন ব্যয় এবং খাদ্য মূল্যও বাড়াবে। আন্তর্জাতিক বাজারে ডলার ও অন্যান্য মুদ্রার অস্থিরতা তৈরি হতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ।
দর্শক, মধ্যপ্রাচ্য উত্তপ্ত হলে প্রথম আঘাত আসে জ্বালানি তেলের বিশ্ববাজারে। চলমান ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব কতটুকু পড়তে পারে বাংলাদেশের জ্বালানি খাতে, ও সংকট ঘনীভূত হলে কিভাবে মুক্তি মিলতে পারে, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFBর সাবেক সভাপতি ও এলপিজি আমদানিকারকদের সংগঠন লোয়াবের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ। জনাব হুমায়ুন রশিদ, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি তো নিশ্চয়ই জানেন যে যুদ্ধটি শুরু হয়েছে, আসলে সেটির সরাসরি প্রভাব বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে কেমন পড়তে পারে বলে আপনার মনে হয়? আমরা এই জ্বালানি একটা আমাদের জীবনের চলমান জীবনের একটা অঙ্গ। এটা কিন্তু সরাসরি আমাদের বাণিজ্যিক মানে ম্যানুফ্যাকচারিং যদি বলেন, সার্ভিস সেক্টর বলেন, সব জায়গায় এটার সাথে সম্পৃক্ত। ফলে এই জায়গাটা আমাদের একটু থেমে যাওয়ার একটা সময় সম্ভাবনা আছে। কিভাবে সময় সম্ভাবনা আছে সেটা হচ্ছে যে সামনে আমাদের এখানে ইরিগেশন সিজন আছে। আমাদের এই ইরিগেশন এবং শুষ্ক মৌসুমে কিন্তু আমাদের বিদ্যুতের প্রচুর চাহিদা হয়, এবং এই বিদ্যুৎ উৎপাদনটাই হচ্ছে আমাদের মানে আমদানিকৃত জ্বালানির উপরে। স্থানীয়ভাবে আমরা ধরেন 2000 MMCFD-র মতন গ্যাস পাই, এবং বাকি গ্যাস আমাদের আমদানি করতে হয়, যেটা 1100 MMCFD গ্যাস। তবে সুখবর যে স্থানীয়ভাবে আরো 100 MMCFD গ্যাস গত সপ্তাহে তারা এক্সপ্লোর করতে পেরেছেন বা বাংলাদেশ সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। এটা কিন্তু অত্যন্ত সুখবর। তারপরেও কিন্তু আমাদের স্থানীয় গ্যাসের আরো বেশি যদি আমরা এটাকে ফোকাস করি এবং আমরা উৎপাদন বাড়াতে পারি, এবং আমরা যদি আরো বেশি ড্রিল করতে পারি, আমরা যদি গ্যাস এক্সপ্লোর করতে পারি, এর জন্য কিন্তু আমাদেরকে সবসময় নজর রাখতে হবে। উল্লেখযোগ্য, আপনি যদি অতীতে দেখেন, এটা কিন্তু নতুন না। এই যুদ্ধ জুন মাসের কোন একটা সময় 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল। ওটার এফেক্ট কিন্তু আমরা সরাসরি এটা পেয়েছি। ফলে আমাদের এখানে এই যে জ্বালানি সরবরাহটা নিশ্চিতভাবে একটা বিঘ্নিত হওয়ার চান্স আছে। এই যে হরমুজ প্রণালী বন্ধের কথা বারবারই আসে, এর আগেও যখন এই 2-3 দেশের মাঝে সংকট তৈরি হয়েছিল, এবারও একই ধরনের সংকট আমরা দেখছি। হরমুজ প্রণালী বন্ধের ইরান ঘোষণা দিয়েছে, এর প্রভাব বাংলাদেশের বাজারে প্রবল সংকট তৈরি করতে পারে কিনা? আপনার বিশেষ করে এলএনজি সাপ্লাইয়ের ব্যাপারে, যেমন কাতার সাপ্লাই করে যে এলএনজিটা, এটা আমাদের দেশের জন্য কিন্তু সরবরাহ বিঘ্নিত হবে। 2 নম্বর হচ্ছে আমাদের এই সাউথ এশিয়াতে, শুধু আমরা না, সাউথ এশিয়াতে আমরা যারা থাকি তারা কিন্তু এই মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। সেটা ক্রুড অয়েল বলেন, সেটা ধরেন রিফাইন্ড অয়েল বলেন, কিংবা আমরা যেটাই ইম্পোর্ট করি না কেন, এছাড়া এলপিজি এবং এলএনজি, এই সবগুলো জ্বালানি কিন্তু এই মধ্যপ্রাচ্য থেকে আসে। এই বেল্ট থেকে প্রায় 20% এলপিজি আসে। মানে এলপিজি শুধু না, টোটাল এনার্জি সাপ্লাই হয়। এই জায়গাটা যদি বিঘ্নিত হয়, তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও আঘাত পাবো। আমরা কিছুটা হলেও, আমার কাছে মনে হয়, আমাদের ম্যানুফ্যাকচারিং বানানোর সেক্টরগুলো একটু বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এই বাধাগ্রস্তের ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে, সরবরাহ পরিবহন ক্ষেত্রে যেই প্রভাব পড়তে পারে, সেটি প্রকট কি হওয়ার সম্ভাবনা আছে? আপনি দেখেন, যদিও কিছু পরিবহন হবে, যদি এর ভিতরে যুদ্ধে নেগোশিয়েট হয়, তারপরেও এই নেগোসিয়েশন হলেও কিন্তু আপনার এই জাহাজ পাওয়া 1, 2 নম্বর হচ্ছে জাহাজের যে ইন্স্যুরেন্স, এবং এখন যেসব জায়গা থেকে আমরা আমদানি করতে পারবো, ধরেন আমস্টারডাম থেকে আমদানি করতে পারবো, কিন্তু ওখানেও কিন্তু একটা চ্যালেঞ্জ রয়ে গেছে যে সুয়েজ ক্যানেল আছে, ওটাও আবার বন্ধ। ফলে আমাদেরকে অনেক ঘুরে আসতে হলে অনেক বেশি ভাড়া দিয়ে এই জ্বালানি নিয়ে আসতে হবে, একটা বড় চান্সেস আছে। আমাদের অনেক খরচ বাড়তে পারে। তবে একেবারে সময় কম, আমি একটি প্রশ্ন শুধু আপনার কাছে করতে চাই। আমাদের আসলে স্টোরেজ করা, অর্থাৎ আমাদের জমিয়ে রাখার সুযোগ কি আছে কিনা, অর্থাৎ বিকল্প প্রস্তুতি নিয়ে রাখা, এই ধরনের সংকট তৈরি হলে যাতে আমরা সাময়িকভাবে সমাধানের দিকে অথবা শান্তিতে থাকতে পারি। পৃথিবীর সব দেশই কিন্তু এনার্জি সিকিউরিটিটাকে প্রায়োরিটাইজ করে। তারা সব সময় এটাকে চায় যে তাদের একটা আপৎকালীন সময় একটা এনার্জি সিকিউরিটিস থাকবে, যেটা তারা অ্যাড্রেস করবে এবং আপৎকালীন সময় এটাকে ব্যবহার করবে। আমাদের দেশে ওরকমভাবে কিন্তু আপৎকালীন সময় 20 দিন 22 দিনের জন্য এনার্জি আমরা প্রিজার্ভ করতে পারি, এর বেশি করতে পারি না।
2 নম্বর হচ্ছে আমাদের এলএনজির ব্যবহার কমিয়ে দেশীয় গ্যাসের ব্যবহার যদি বাড়াতে হয় তাহলে ড্রিলিং করতে হবে। 3 নম্বর অল্টারনেটিভ রিনিউয়েবল এনার্জির উপর আরো বেশি ঝুঁকে যেতে হবে। ফলে এনার্জিকে আরো বেশি আমাদেরকে প্রায়োরিটাইজ করে এটাকে ডাইভার্সিফাই করে দেশকে বাঁচাবার জন্য অনেক ধন্যবাদ। আমাদের এই বিষয়ে আরো গুরুত্ব দেওয়া উচিত বলে আমরাও মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। সরাসরি যুক্ত হয়েছিলেন লোয়াবের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশিদ জ্বালানি সংকট নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ওই অঞ্চলে ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশি বিমান। তবে বেসরকারি কয়েকটি এয়ারলাইন্স আজ থেকে জেদ্দা, রিয়াদ, মাস্কাট সহ বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করবে। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন SM আরিফিন এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি আরিফিনের কাছে। পরমাণু ইস্যুতে ইরানে অতর্কিত যে ইসরায়েলি হামলা, সেই হামলায় মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যে ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল, এই কারণে কিন্তু বাংলাদেশ থেকে বেশ কিছু ফ্লাইট আসলে আপাতত বন্ধ করা হয়েছিল। এবং একইভাবে মধ্যপ্রাচ্য থেকেও কিন্তু অনেক ফ্লাইট স্থগিত রাখা হয়েছে এবং এ কারণেই কিন্তু বেশ কিছু যাত্রী, হাজার হাজার যাত্রী কিন্তু আটকা পড়েন বিমানবন্দরে। মধ্যপ্রাচ্যেও আটকা পড়ার তথ্য আমাদের কাছে ছিল। তো সকাল থেকে কিন্তু আজকে বেশ কিছু ফ্লাইট যাতায়াত শুরু করেছে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে। সকাল 11টার পরে 4 থেকে 5টি ফ্লাইট নতুন করে ফ্লাইট করার তথ্য আমাদেরকে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এতটুকুও জানিয়ে রাখি যে সকালবেলা আজকে সকাল থেকে কিন্তু 27টি ফ্লাইট মধ্যপ্রাচ্য রুটের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং যে ফ্লাইটগুলোর তথ্য ইতিমধ্যেই যাত্রীদেরকে জানানো হয়েছে। গতকালকে রাতেও যে সকল যাত্রী আটকা পড়েছিলেন বিমানবন্দরে, বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে সে সকল যাত্রীর কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছিল এই বিমানবন্দর এলাকায়, যে কারণে সকাল থেকে নতুন করে যাত্রীদের ভোগান্তি এই মুহূর্তে বিমানবন্দরে চোখে পড়েনি। নতুন যে যাত্রীরা এখন এখানে রয়েছেন, যারা আসছেন, তারা কিন্তু নির্দেশনা পেয়েই আসছেন। 11টার পর থেকে বেশ কিছু ফ্লাইট, অর্থাৎ আমি একটু বলতে চাই যে রিয়াদের 11টা 1:20 মিনিটের ফ্লাইট, জেদ্দার 1:20 মিনিট, এছাড়া মদিনা 3:30টায় এবং এছাড়া রিয়াদের 12:25 মিনিটের ফ্লাইট কিন্তু বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। এছাড়া আরেকটি নতুন তথ্য যদি রয়েছে যে গতকালকে এয়ার ইন্ডিয়া, সৌদি এয়ারলাইন্স এবং US বাংলার যে সকল ফ্লাইট বন্ধ করা হয়েছিল, তাদের মধ্যে নতুন তথ্যটি হচ্ছে যে US বাংলা এয়ারলাইন্সের যে সকল ফ্লাইট রয়েছে সেগুলো কিন্তু আজকে নির্ধারিত সময়ে কিন্তু আজকে ছেড়ে যাবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এবং আজকে যে 27টি ফ্লাইট বাতিল হয়েছে তার মধ্যে চট্টগ্রাম থেকে কিন্তু অন অ্যারাইভাল 60টি এবং ডিপার্চার 13টি ফ্লাইট কিন্তু চট্টগ্রাম বিমানবন্দর থেকে আজকে বাতিল ঘোষণা করা হয়েছে। তো চট্টগ্রাম বিমানবন্দরের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী মোট 10টি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে। কিছুক্ষণ আগেই এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা। এর আগে যদি গতকালের কথা একটু জানাই, গতকালও কিন্তু আসলে 6টি ফ্লাইট বাতিল করা হয়েছিল এবং আজকে যে 10টি ফ্লাইট বাতিল করা হয়েছে এর মধ্যে অ্যারাইভাল ফ্লাইট হচ্ছে 60টি এবং ডিপার্চার ফ্লাইট হচ্ছে 3টি। এবং মধ্যপ্রাচ্য, ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যে যুদ্ধ শুরুর প্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে কোন কোন ফ্লাইট বাতিল হয়েছে তা কিছুক্ষণ পর আমাদেরকে আসলে পুরোপুরি জানানো হবে, এমনটাই আমাদেরকে জানিয়েছে। তবে গতকালের ফ্লাইটের যদি একটু জানতে চাই, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG122 মাস্কাট, চট্টগ্রাম, ঢাকা, ওমানের মাস্কাট থেকে স্থানীয় সময় বিকেল 5টায় কিন্তু এটি গতকাল সফলভাবে কিন্তু উড্ডয়ন করেছিলেন। এবং যেসব ফ্লাইট গতকাল বাতিল ঘোষণা করা হয়েছিল সেগুলো হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG147, সেটি ঢাকা, চট্টগ্রাম, দুবাই এবং চট্টগ্রাম থেকে সম্ভাব্য ছাড়ার সময় ছিল 6:35 এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG151 ঢাকা, চট্টগ্রাম, শারজাহ, সেটি চট্টগ্রাম থেকে ছাড়ার সময় ছিল 7:30 এছাড়া US বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট BS333 ঢাকা, চট্টগ্রাম, দোহা, সেটিও চট্টগ্রাম থেকে গতকাল 5:25 ছাড়ার কথা ছিল। আর যেসব ফ্লাইট কিন্তু আমরা আসলে বাতিল হয়েছে, আমরা এখানে চট্টগ্রাম এয়ারপোর্টে আসার পর আমরা কোনো যাত্রী কিন্তু এখানে দেখিনি, কারণ যেসব আজ ফ্লাইট বাতিল হবে গতকালই তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। সেই কারণে কিন্তু কোনো যাত্রী কিন্তু আসলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেনি। তবে পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটি তাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম ও এর আগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। বাংলাদেশের বৈদেশিক বড় শ্রমবাজার বর্তমানে যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য।
জনশক্তি রফতানি খাতে এই যুদ্ধের প্রভাব, সেখানে বসবাসকারী শ্রমিকদের নিরাপত্তা, এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনশক্তি রফতানিকারকদের শীর্ষ সংগঠন বায়রার সাবেক সভাপতি গোলাম মোস্তফা। জনাব গোলাম মোস্তফা, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে এই যে যুদ্ধ চলমান, সেটির প্রভাব মধ্যপ্রাচ্যে বেশ ভালো রকম পড়েছে, আপনি নিশ্চয়ই জানেন। আমাদের শ্রমবাজারে সেসব দেশে কেমন প্রভাব পড়তে পারে? আমি এই ক্ষেত্রে একটা পুরনো ইতিহাস একটু স্মরণ করতে চাই। 1990 সালের অগাস্ট মাসে সাদ্দাম হোসেনের ইরাক কুয়েত আক্রমণ করে দখল করে নিল 48 ঘন্টার মধ্যে। পরে আমেরিকা তাদের মিত্র দেশগুলোকে নিয়ে ইরাক আক্রমণ করলো, বিধ্বস্ত করে দিল এবং একটা মানবিক সংকট তৈরি হয়েছিল। তখন আমাদের লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গিয়েছিল, অনেকে আহত নিহত হয়েছিল। IOM তাদেরকে বাংলাদেশে প্রত্যার্পণ করেছিল চার্টার ফ্লাইটের মাধ্যমে। কিন্তু এবারকার যুদ্ধ আরো ভয়াবহ, আরো বিস্তৃত, কারণ এখানে ইসরায়েল এবং USA যৌথভাবে যে আক্রমণ পরিচালনা করেছে, সেটার প্রতি উত্তরে ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, UAE-তে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ফলে যুদ্ধটা এখন ব্যাপক আকার ধারণ করতে পারে, এমনকি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাথমিক ক্ষেত্র তৈরি করতে পারে বলে আমার ভয় হচ্ছে। এই যে মধ্যপ্রাচ্যে আমাদের যেসব দেশে কর্মী আমরা পাঠাই, সেখানে আমাদের কর্মীদের পরিমাণ কিরকম এবং তারা আসলে নিরাপত্তা ঝুঁকিতে আছে বলে কি আপনার মনে হয়? আপনি যেরকম করে বলছিলেন, ছোট করে যদি বলেন। জি জি, অবশ্যই নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এটা বিভিন্ন ধরনের ঝুঁকি আছে। প্রথম হচ্ছে তারা আহত নিহত হইতে পারে আংশিক। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাপক ভাবে চাকরিচ্যুত হইতে পারে। আর যারা চাকরিতে থাকবে তাদেরও বেতন ভাতা অনিশ্চিত হইতে পারে, ওভারটাইম না থাকতে পারে। ফলে আমাদের বৈদেশিক মুদ্রার প্রবাহ ভয়ানকভাবে কমে যেতে পারে। এবং বর্তমানে আমাদের যে পরিস্থিতি, নতুন নির্বাচিত সরকার এসছে, যদি আমাদের এখন বৈদেশিক মুদ্রার প্রবাহ কমে যায়, এমপ্লয়মেন্ট জেনারেশন বা ডেপ্লয়মেন্ট কমে যায়, তাহলে আমাদের জন্য একটা ভীষণ রকমের সংকট তৈরি করবে বলে আমার ভয় হচ্ছে। সেটির আশঙ্কা আপনারা করছেন। পাশাপাশি পরবর্তীতে আমাদের যে চলমান যে শ্রমিক পাঠানোর যে পরিসংখ্যান আমরা দেখি, সেটির ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয় কি? হ্যাঁ, অবশ্যই প্রভাব পড়বে। এছাড়া আমাদের যেমন ধরেন, এই মুহূর্তে আমি একজন কনসাস সিটিজেন হিসাবে এবং 4 দশক আমি এই পেশায় জড়িত রয়েছি। আমার পরামর্শ, মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় দেশে আমাদের প্রত্যেকটা হাই কমিশনের এখন 24 ঘন্টা হটলাইন আপনার ডেভেলপ করা প্রয়োজন, যাতে কর্মীদের সুবিধা অসুবিধা দেখভাল করতে পারে। সেটা আবার আরেকটা হটলাইন মিনিস্ট্রির সাথে হতে পারে। এদিকে জেনেভার IOM, যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, তাদের সাথে আমাদের ইমিডিয়েটলি যোগাযোগ করা দরকার। তাদের নেটওয়ার্ক রয়েছে, আমাদের কর্মীদের কল্যাণ প্রয়োজনে তাদেরকে সরিয়ে আনা, বিভিন্ন কাজে তারা সহযোগিতা করতে পারবে। আমি আরেকটা কথা বলে রাখি, যে আমাদের আপৎকালীন সময়ে আমাদের অল্টারনেটিভ চিন্তা ভাবনা করতে হবে। যেমন ধরেন, মালয়েশিয়া আমাদের আরেকটা মেজর লেবার মার্কেট, এবং সেটা যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়াতে অপেক্ষাকৃতভাবে সেটা আপনার বিপদমুক্ত। তাছাড়া এখন মধ্যপ্রাচ্যের যে বেতন সৌদি আরব, কাতারে, তার চাইতে প্রায় 3 গুণ বেশি বেতন মালয়েশিয়াতে। কিন্তু আনফর্চুনেটলি আপনার 2022-24 সালে প্রায় 500,000 কর্মী রপ্তানি করার ফলে আগে যেখানে মালয়েশিয়া থেকে 1 বিলিয়নের মতো আসতো, এখন 3 বিলিয়নেরও বেশি রিমিটেন্স আসছে। এই ধরনের সিচুয়েশনে আপনার পল্টন থানায় একটা মামলা হয়েছে। এর অভিযোগ করা হয়েছে মালয়েশিয়া জনশক্তি রপ্তানির স্থলে এটা মানব পাচার এবং মুদ্রা পাচার হয়েছে। এটার জন্য এই মামলাটা CID-তে রেফার করা হলো। CID এক্সটেন্সিভলি এটা ইনভেস্টিগেট করে ভুয়া প্রমাণিত হলো, কোনো কিছু প্রমাণিত হয়নি। জি, এই প্রাসঙ্গিকতা তো আছে। আমাকে একটু ইম্পর্টেন্ট এই কথাটা একটু বলতে দিন। জি, তো CID ফাইনাল রিপোর্ট কোর্টে দিয়েছে যে কোনো হিউম্যান ট্রাফিকিং, কোনো মানব পাচার হয়নি। একই সময় মালয়েশিয়া তাদের অ্যান্টি কারাপশন কমিশনের মাধ্যমে আরেকটা ইনভেস্টিগেশন পরিচালনা করে একই রেজাল্ট পেয়েছে। এবং সেই হিসাবে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল আমাদের এক্সপাট্রিয়েট মিনিস্ট্রির সিনিয়র সেক্রেটারিকে একটা চিঠি দিয়েছে যে 2 দেশে যেহেতু এটা অসত্য প্রমাণিত হয়েছে, আপনারা মামলা মোকদ্দমাটা ড্রপ করেন, আমরা যাতে করে এগিয়ে যেতে পারি, আবার লোক নিতে পারি। কিন্তু তা না করে আমাদের সরকার আবার সিনিয়র সেক্রেটারি
2 সপ্তাহের ভিতরে এটা উত্তর দিল যে আমরা প্রাথমিক তদন্তে দেখলাম যে এটা ভুয়া, এটা মিথ্যা, সুতরাং আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা এই মামলা মোকদ্দমাটা ক্লোজ করার পদক্ষেপ নিচ্ছি। তা না করে উল্টে আরো 3টা এজেন্সিকে দিয়ে আরো 3টা মামলা করানো, যার কারণে আজকে মালয়েশিয়া আমাদের শ্রম শক্তি নিচ্ছে না, ওপেন হয়েছে, সেখানে অন্যান্য দেশ আমাদের শ্রমবাজার দখল করে ফেলতেছে, যেখানে তাদের রিকোয়েস্ট অনুযায়ী 2 দেশের ইনভেস্টিগেশন রিপোর্ট অনুযায়ী মামলাগুলো ড্রপ করলে বাজার ওপেন হয়ে যেত। সুতরাং গত সরকার করে নাই, কিন্তু নির্বাচিত সরকার এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া দরকার। তাছাড়া মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রীকে সপরিবারে মালয়েশিয়া আমন্ত্রণ জানিয়েছে সরকারি সফরের জন্য। আমার মনে হয় কূটনৈতিক প্রচেষ্টা এসব মামলা মোকদ্দমা ক্লিয়ার করা এবং এই প্রচেষ্টার ফলে মালয়েশিয়ার শ্রমবাজার যদি উন্মুক্ত হয়, অ্যাটলিস্ট একটা অল্টারনেটিভ, অর্থাৎ বিকল্প একটা বাজার তৈরি হবে, মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীলতা আমাদের কমবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম গোলাম মোস্তফার সাথে, যিনি বাইরার সাবেক সভাপতি। আলোচনা করছিলাম মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে। আপাতত আগামী 2 বছর বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার, তবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিপুল অঙ্কের দেনার চাপ। যদিও সিস্টেম লস কমিয়ে ঘাটতি সামলানোর পরিকল্পনা করছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। পাশাপাশি ক্যাপাসিটি চার্জের চাপ কমাতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সমঝোতার কথা ভাবা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি, লুণ্ঠনমূলক ব্যয়রোধ, সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমানো সম্ভব। ফারুক রবিনের রিপোর্ট। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও গ্রাহকের উপর চাপ হয়ে দাঁড়ায় ক্রমাগত দাম বৃদ্ধি। বিগত আওয়ামী লীগ সরকারের 16 বছরের শাসন আমলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে অন্তত 14 বার। তবু থেমে নেই এ খাতে দেনার চাপ, ফলে বিদ্যুৎ খাতে লোকসান ছাড়িয়েছে বছরে 50,000 কোটি টাকা, যা মেটাতে সরকারকে দিতে হচ্ছে বড় অঙ্কের ভর্তুকি। বিপরীতে এ ভর্তুকি কমাতে চাপ আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পক্ষ থেকে। নানামুখী এমন সব চ্যালেঞ্জের মধ্যেও আগামী 2 বছর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়ানোর পক্ষে নতুন সরকার। সেক্ষেত্রে সিস্টেম লস বা পদ্ধতিগত লোকসান কমানোর উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু তাতে ঘাটতি কতটা পূরণ করা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। সিস্টেম লস আমি মনে করি তাতে সর্বোচ্চ 5,000 কোটি টাকা কমানো যেতে পারে, কিন্তু এটা এই বছর হয়তো 55,000 কোটি টাকা যাবে। তাহলে ওই 5,000 কমালেও কিন্তু 50,000 কোটি টাকা রয়ে যায়। 50,000 কোটি টাকার চাপ ইকোনমির জন্য সাংঘাতিক। সেক্ষেত্রে দুর্নীতি, লুণ্ঠনমূলক অযৌক্তিক ব্যয় রোধের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে ব্যয়বহুল তেলভিত্তিক কেন্দ্রের উপর নির্ভরতা কমিয়ে তুলনামূলক সাশ্রয়ী জ্বালানি, গ্যাস, কয়লা ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। তারা বেশি বেশি পয়সা নিয়ে যাচ্ছে, নানাভাবে চুক্তি করেছে, নানা কৌশলে নিচ্ছে, সেই সব কৌশলে তো 1000টা কৌশল বানায় ফেলেছে। সেই সব কৌশলগুলোতে ইন্টারভেন করতে হবে। তরল জ্বালানি যে 7-8 মেগাওয়াট আছে, এগুলো বন্ধ করে দিতে হবে। দিলে 20-22 কোটি টাকা বছরে সেভ হবে। কয়লা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে 7,000 মেগাওয়াটের উপরে, তার উৎপাদন ক্ষমতা ব্যবহার হচ্ছে মাত্র 45%, যেটা 90% ব্যবহার হওয়ার কথা। বিদ্যুৎ খাতে ব্যয় বাড়ার আরেক বড় কারণ বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ, যা গত বছর 40,000 কোটি টাকা ছাড়িয়েছে। আর সে চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতায় যাওয়ার পরিকল্পনা নীতি নির্ধারকদের। আমরা চেষ্টা করতেছি যাতে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে নিয়ে আসতে পারি। যেসব পাওয়ার স্টেশনগুলো দিয়ে গেছে, এগ্রিমেন্ট করে গেছে, এগুলোর সাথে নেগোশিয়েট করতে হবে। নেগোশিয়েট করে একটা জায়গায় নিয়ে আসতে হবে আমাকে, যেটা নিয়ে এসে যেটা জনগণও লাভবান হয়, যারা দিচ্ছে তারা লাভবান হয়। বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে নজরদারি ও নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ খাতে ক্রমেই বাড়ছে দায় দেনা, আর্থিক চাপ, যার বোঝা চাপছে সাধারণ গ্রাহকের উপর। যদিও বাড়তি দামের দায় নিতে নারাজ ভোক্তারা। এক্ষেত্রে অযৌক্তিক ব্যয় কমানো সহ সাশ্রয়ী নীতিতে হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক রবিন, সময় সংবাদ, ঢাকা। আবারও ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব প্রসঙ্গ। এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নেট পোশাক রফতানিকারকদের সংগঠন BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব মোহাম্মদ হাতেম, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। এই যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালো, সেটির ক্ষেত্রে আমাদের রফতানি আয়ের প্রভাব কি পড়তে পারে? আপনাদের কি পর্যালোচনা? দেখেন, আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধকল কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারি নাই। কন্টিনিউয়াসলি গত কয়েক বছর যাবৎ
আমাদের রপ্তানি বাণিজ্য খারাপের দিকে যাচ্ছে কন্টিনিউয়াস, এবং গত 6 মাস কন্টিনিউয়াস ডিক্লাইন করছে রপ্তানি, আপনারা দেখতেই পেয়েছেন এটা, এবং সামনের দিনগুলো ডিক্লাইন করবে আরো অন্তত জুন মাস পর্যন্ত আমাদের যে ফোরকাস্ট আছে তাতে মনে হচ্ছে। আর নতুন করে এই যে যুদ্ধ, এই যুদ্ধটা আরো কিন্তু সংকটের দিকেই কিন্তু নিয়ে যাবে দেশটাকে। সেক্ষেত্রে কি আমাদের এই যে সমুদ্রের পথে পরিবহনের প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? হ্যাঁ, সমুদ্র পরিবহন তো প্রভাব পড়বেই, পরিবহনে প্রভাব পড়বে, জাহাজ চলাচলে সমস্যা হবে, তারপরে আপনার বিশ্ব বাজারে আমাদের সেল কমে যাবে, নানা রকমের সংকট তৈরি হবে। এবং এটার যে গিয়া পরবর্তী মানে আপনি যে এটাকে আমি এইভাবে বলতে চাই যে একটা ক্ষত আছে, সেই ক্ষতটা শুকানোর আগে যদি আবার একটা নতুন করে ক্ষত তৈরি হয়, তাহলে কিন্তু সংকটটা আরো প্রকট আকার ধারণ করে। তো বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েলের ওই যুদ্ধের কারণে যে ক্ষত বা চলতেছে, সেটা কিন্তু এই নতুন করে কিন্তু এই ক্ষতটা আরো বাড়বে, ফলে সংকটটা আরো বাড়বে। এবং রপ্তানি আমাদের না, শুধু সারা বিশ্বের অর্থনীতি কিন্তু এখানে কিন্তু একটা টালমাটাল পরিস্থিতিতে পড়ে যাবে। এই যে আকস্মিক একটি সংকট সারা বিশ্বে, বিশেষ করে আমরা আমাদের দেশের কথা বলছি, আপনিও বলছেন, এটির সমাধান কি? আপনারা কি ভাবছেন ব্যবসায়ীরা? না, এখন ঘটনা হচ্ছে যে বিশ্বমোড়ল যদি কোনো কিছু করে, তখন তো এটা কারো হাতে কিছু থাকে না। এখন তো বিশ্বমোড়ল যখন এটার মধ্যে জড়িয়ে গিয়েছে, তো আমাদের এখানে তো কিছু করার নাই। এখন আমি মনে করি সারা বিশ্বের অন্যান্য দেশগুলি, যারা শান্তিকামী দেশ আছে, তাদের উচিত এটা নিয়ে কথা বলা এবং এটা আলোচনার মাধ্যমে এই বিষয়গুলি সমাধানের চেষ্টায় যাওয়া উচিত। তো আমরা একটু অবাক হয়ে দেখি, যখন বিশ্বমোড়ল কোনো কিছু করতে যায়, তখন আমাদের আদার্স যে বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলি, তারা সবাই চুপ হয়ে বসে থাকে। এটাই হলো আমাদের জন্য দুর্ভাগ্যজনক, সারা বিশ্বের মানুষের জন্য এটাই বড় দুর্ভাগ্য। এখন পর্যন্ত আমাদের দেশ থেকে যে প্রতিক্রিয়া জানানো হয়েছে সেই ব্যাপারেও আসলে যুদ্ধ থামানোর আলোচনা উঠেছে, এবং বিশ্বের কাছে এই যে যুদ্ধ চলমান রয়েছে সেটি থামানোর ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের প্রভাব যাতে না পড়ে, সেই প্রয়াস তো আমাদের দেশ থেকে জানানো হয়েছে বলে আপনি কি মনে করছেন? না, আমাদের দেশ থেকে এটা জানাইলেই কি না জানাইলেই কি, তাতে কিছু আসে যায় না। মানে ওই বিশ্বমোড়ল বা মার্কিন যুক্তরাষ্ট্র এই বাংলাদেশের কোনো বক্তব্য আমলে নেওয়ার প্রয়োজন মনে করে না। অর্থাৎ আমাদের এই ধরনের সংকটে আমাদের পূর্ব প্রস্তুতিও শক্তিশালী থাকা উচিত, যাতে সাময়িকভাবে সংকট মোকাবেলা করা যায়। আমাদের কোনো প্রস্তুতিই নাই, অতীতেও এরকম ছিল না। এখন যদি নেয়, সেটা হয়তো আমাদের জন্য কিছুটা হইলো রেহাই নিয়ে আসতে পারে। ধন্যবাদ জনাব হাতেম, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, ওকে। সরাসরি যুক্ত ছিলাম জনাব মোহাম্মদ হাতেমের সঙ্গে, যিনি বিকেএম এর সভাপতি। আলোচনা করছিলাম ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চলমান যুদ্ধ ব্যবস্থা নিয়ে। ঈদে পোশাক কেনার পর নজর পড়ে জুতায়। উৎসব আনন্দে পূর্ণতা আনতে তাই ক্রেতাদের আনাগোনা বাড়ছে জুতার দোকানে। মেয়েদের পছন্দ হাই হিল, আর ছেলেদের চোখ পাঞ্জাবের সঙ্গে মানানসই লোফারে। নতুন পোশাকের সঙ্গে একজোড়া মানানসই জুতা না হলেই যেন নয়। ঈদ সাজের পূর্ণতা খুঁজতে তাই রাজধানীর জুতার দোকানে বাড়ছে ক্রেতা আনাগোনা। আরাম আর ফ্যাশনের কথা মাথায় রেখে ব্র্যান্ডগুলো নিয়ে এসেছে ভিন্নধর্মী কালেকশন। সাধ্যের মধ্যে যেন সবাই কেনাকাটা করতে পারে, বিপণন কৌশলের অংশ হিসেবে খেয়াল রেখেছেন তারা। কনজিউমারদের জন্য 2000-এর প্লাস আমরা কালেকশন নিয়ে আসছি, সব ধরনের মানুষের জন্যই যেন কিনতে পারে সহজভাবে। আপনার কম থেকে হাই সব ধরনের জন্যই আমাদের এখানে যে ঢুকবে সেই নিতে পারবে। ঈদের পোশাক কেনার পরপরই চাহিদা তালিকায় শীর্ষে থাকে একজোড়া নতুন জুতা। তবে এবার অনেকেই আগেভাগে কিনে ফেলছেন এই অনুষঙ্গটি। তাদের কথা, পরবর্তীতে জুতা পছন্দ হলেও মেলে না কাঙ্ক্ষিত সাইজ। ঈদ কাছাকাছি সময় আসলে কিন্তু এটা হয়, যেমন কতবারই হয়েছে। গতবার ফ্যামিলির জন্য জুতা কিন্তু পছন্দ করেছে, কিন্তু সাইজ অ্যাভেলেবল না। পরে তো অনেক ভিড় থাকে, যার কারণে আমরা দেখা যায় না, সুন্দর সুন্দর জুতাগুলো কিনা যায় না।
এবার ঈদে মেয়েদের পছন্দের তালিকায় আছে হাই হিল, ছেলেরা খুঁজছেন পাঞ্জাবির সঙ্গে মানানসই স্যান্ডেল কিংবা লোফার। ডিজাইনটা হবে একটু আপনার রেশিও টাইপের অথবা একটু থাকবে যে খোলা থাকবে, এরকম আর কি প্রেফার করি আমি চাচ্ছি একটু হিলের টাইপের, যেটা ওয়েস্টার্নের সাথেও পরা যাবে, ট্রেডিশনালের সাথেও পরা যাবে, এরকম টাইপের শু চাচ্ছি। এবার কেটস পছন্দ করছি ফর্মালের জন্য, আর অফিসিয়াল তো আপনার শু থাকেই, আর স্লিভার হচ্ছে ইয়ের জন্য আপনার পাজামা পাঞ্জাবি। ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই ক্রেতার চাপ বাড়বে বলে আশা বিক্রেতাদের। দেশের বাজারে আসছে গ্রি এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন এরি সিরিজ। বিপণনকারী গ্রুপ ইলেকট্রোমার্ট নতুন এই সিরিজ বিপণনের সময় প্রস্তুতি নিয়েছে। এখন থেকে ইলেকট্রোমার্টের সব রিটেল শোরুম এবং পার্টনার শোরুমে এরি সিরিজের 1, 1.5 ও 2 টন ক্যাপাসিটির মডেলগুলো পাওয়া যাবে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গ্রি এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন এরি সিরিজের বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেন গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুল আফসার। তিনি জানান, এই সিরিজের বিশেষ বৈশিষ্ট্য হলো এআই ইনভার্টার কম্প্রেসার, হাইব্রিড ডিফ্রস্টিং টেকনোলজি, অটো সেলফ ক্লিনিং সিস্টেম, স্মার্ট হিউমিডিফিকেশন, স্মার্ট ওয়াইফাই সিস্টেম এবং মিনি এনার্জি রিকভারি সিস্টেম। মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ লেগেছে মূল্যবান ধাতুর গায়েও। বিশ্ববাজারে আবার শুরু করেছে কমতে থাকা স্বর্ণ, রূপা ও প্লাটিনামের দাম বেড়েছে। যুদ্ধ সংঘাত সহ যে কোনো বৈশ্বিক অস্থিরতা নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকেন ব্যবসায়ীরা। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের এমন প্রভাবই পড়েছে মূল্যবান ধাতুর বিশ্ববাজারে। বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম গেল 1 মাসের হিসাবে বিশ্ববাজারে 2.62% কমলেও এক সপ্তাহে বেড়েছে 3.3%। বর্তমানে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম পড়ছে $5,278। ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে রূপার দামেও। 1 মাসে 19.5% বেশি কমলেও সপ্তাহ ব্যবধানে ধাতুর দাম 6.28% বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে $93.82। বর্তমানে প্রতি ট্রয় আউন্স মূল্যবান ধাতু প্লাটিনামের দাম পড়ছে $2,373.50। 1 মাসে প্রায় 10% কমলেও এক সপ্তাহে ধাতুটির দাম বেড়েছে 9%-এর বেশি। এদিকে চীনা চাহিদা বৃদ্ধির পূর্বাভাসে বিশ্ববাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে কপার। বর্তমানে প্রতি পাউন্ড কপার বিক্রি হচ্ছে $6। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। জামালপুরের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকায় চাষ হচ্ছে তুলা। লাভজনক হওয়ায় কয়েক বছর ধরে এই ফসল চাষে ঝুঁকছেন স্থানীয়রা। যদিও এবার কৃষকরা বলছেন তারা ভালো ফলন পেয়েছেন, কিন্তু উৎপাদন খরচ বাড়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। এদিকে আবাদ বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস তুলা উন্নয়ন বোর্ডের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে তুলা চাষ। পরিপক্ক ফলন সংগ্রহ করতে ব্যস্ত কৃষক। জামালপুর সদরের পাথালিয়া, কম্পপুর, নাওভাঙাচর সহ ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকার পতিত জমিতে সিবি হাইব্রিড 1, সিবি 12 ও সিবি 13 জাতের তুলা চাষ চলছে। লাভজনক হওয়ায় গত কয়েক বছর ধরে এ চাষ সম্প্রসারিত হচ্ছে। জ্বর তুফানের কারণে তুলার কুয়াশা বেশি পরিমাণ হওয়াতে এবার তুলে এবার অনেক কম। সার, কীটনাশক এগুলোর দামগুলো একটু বৃদ্ধি পাইছে, কামলার বেতনগুলো একটু বৃদ্ধি পাইছে। ওনারা মনে করেন যে এবার বছর আরো 200 টাকা কমাই দিচ্ছে, 3800 টাকা মন করছে। তুলা উন্নয়ন বোর্ড বলছে বিঘা প্রতি 14 থেকে 15 মন ফলন পাবেন চাষিরা। 362 জন কৃষক সরাসরি প্রণোদনা পাচ্ছেন। আবাদে বাড়াতে আরও সহযোগিতার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আশা করি তুলা চাষ বৃদ্ধি পাবে, চাষিদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। প্রশিক্ষণ, চাষি সমাবেশ এবং চাষি র্যালির মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আসছি। তুলা উন্নয়ন বোর্ডের তথ্য মতে এবছর জামালপুরে 310 হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে। সময় সংবাদ, জামালপুর। সময়ের বাণিজ্য। দীর্ঘ 25 বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখছে দক্ষিণ আমেরিকার অর্থনৈতিক জোট মার্কোসর ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি। এতে তৈরি হতে যাচ্ছে 80 কোটি মানুষের নতুন এক বাজার। তবে ফ্রান্সের জোরালো বিরোধিতায় চুক্তিটি পূর্ণাঙ্গ রূপ পাওয়া নিয়ে এখনও রয়ে গেছে সংশয়।
দক্ষিণ আমেরিকার অর্থনৈতিক জোট মার্কুসোর ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্যের পথ প্রশস্ত হল আরও এক ধাপ। গত ২৬ ফেব্রুয়ারি আর্জেন্টিনার সিনেটে নাটকীয় এক ভোটাভুটিতে বিশাল ব্যবধানে পাশ হয় এই চুক্তি। একই দিনে উরুগুয়ের পার্লামেন্টও এই চুক্তিতে সায় দেয়। এর ফলে দক্ষিণ আমেরিকার এই দুই দেশে ইউরোপীয় পণ্য আমদানিতে শুল্ক বাধা অনেকটাই দূর হওয়ার পথে। আসল ঝুঁকি প্রতিযোগিতায় নেই, আসল ঝুঁকি হলো বিচ্ছিন্ন হয়ে পড়া এবং নিজেদের আবদ্ধ রাখা। প্রতিযোগিতা বন্ধ করা কোনো সমাধান হতে পারে না। পরিসংখ্যান বলছে এই চুক্তির ফলে বিশ্বের মোট জিডিপির 20% নিয়ন্ত্রণকারী একটি বিশাল অর্থনৈতিক ব্লক তৈরি হবে। তবে এতে বাধা হয়ে দাঁড়িয়েছে ইউরোপের কিছু দেশ। শুরু থেকে এর বিরোধিতা করে আসা ফরাসি সরকারের আশঙ্কা, মার্কুসোর দেশগুলো থেকে সস্তায় গরুর মাংস এবং চিনি আমদানি শুরু হলে ক্ষতির মুখে পড়বেন তার দেশের কৃষকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কিন আগ্রাসনের জেরে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। তেলের দাম আকাশ ছোঁয়ার শঙ্কা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল ব্যাহত। 2 বছরে বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার। বড় চ্যালেঞ্জ বিপুল অঙ্কের দেনার চাপ। সিস্টেম লস কমিয়ে ঘাটতি সামলানোর পরিকল্পনা। দুর্নীতি অযৌক্তিক ব্যয় কমানোয় জোর। এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জামালপুরে কমেছে তুলার চাষ। উৎপাদন খরচ বাড়লেও দাম না পাওয়ায় লোকসানের শঙ্কায় কৃষক। আবাদ বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস। এ ছিল এই সময়ের বাণিজ্য। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ ফরহাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।